ওরে ধরার পরেও বলছে ভাই আমি হাফেজ। এ কথা বলার পরে ওই ছেলে মুখে লাথি মারছে। জেলখানায় তো আমরা লক আপ 24 ঘন্টা, শাপলা 2-এর দোতলায়। তো অনেক কান্নাকাটি। আমি দেখেছি ক্লাস 8-এ পড়া একটা ছেলে, স্কুল ড্রেস পরা। তো ওদেরকে বেরোতে দিত, আমাদেরকে দিত না, ঠিক আছে। ক্লাস 8-এ পড়া একটা ছেলে আসলো, মানে কিছু বলেও না, কিছু বল ভাই কী হয়েছে বলো। এখন ও ছেলে 2 দিন খাওয়া দাওয়া করে নাই। একটা মানুষ 2 দিন খাওয়া দাওয়া না টিকে থাকতে পারে কীভাবে। পরে সামনে বলি ইমাম আমাদের কেক আছে, কেক দাও ওকে। তো তখন অনুরোধ করতো আমরা, কারা রক্ষী টক্ষী বলে। পরে আমরা কিছু টাকা দিয়ে ওদেরকে আমরা 1 ঘন্টা হাঁটার জন্য ব্যবস্থা নিতাম। তখন দেখলাম একটা ছেলে কোরআন তেলাওয়াত করে সারাদিন। তো আমি যেহেতু কোরআন তেলাওয়াত করে আমি বুঝছি হাফেজ। পরে ওর কাছে গেলাম, দেখি ওর মুখের এখানে বুটের দাগ, মানুষ মারলে যে দাগ পড়তো নাকে মুখে এখানে। পরে আমি বললাম কী হয়েছে তোমার? তার কথা বলার পরে ভাই আমি আজকে 4 দিন কিছুই খাই নাই। জেলখানায় ওই যে খাবারটা দেয় সেটা খাচ্ছে। আর এইবার জেলখানায় কিন্তু সবসময় খাবার আসে নাই, কারণ ওরা যে বাইরে যাবে ভয়ে যেত না। খাবার নাহলে করতে দিবে, আবার ক্যান্টিনও চালু নাই। আমি ওকে খাও না মানে ভাই আমাকে ওই ছেলে আন্দোলন, যাত্রাবাড়ি আন্দোলন নেমেছে, ওরে ধরার পরেও বলছে ভাই আমি হাফেজ। এ কথা বলার পরে ওই ছেলে মুখে লাথি মারছে। তো আমরা একজন কোরআন হাফেজ, কোরআন তেলাওয়াত মুখ দিয়ে, তো তার মুখে লাথি মেরেছে। লাথি মেরে বলতেছে, মানে স্ল্যাং ইউজ করে ওর বললো মা বোনকে গালি দিয়ে বলছে তুই হাফেজ, ছুটাই দি মনে। তারপর ক্লাস 4, 5, 6, 7-এর ছেলে ফেলে সব পিছিয়ে পিছিয়ে ছেলে। আমি একটা ছেলে দেখলাম ভাই তোকে নিয়ে আসছে কেন ভাই? আমরা বেরোতাম তো 1 ঘন্টা 2 ঘন্টা হাঁটার জন্য 200-300 টাকা দিলে, তখন ওরা গ্রিল ধরে মানে চোখের মধ্যে ছাড়তো, কী হচ্ছে বাবা পিছিয়েছে জেলখানায়। মানে আমরা তো হচ্ছে গিয়ে তোমার 18 তারিখে জেলখানায়, এরপর তো যারা আসছে কে আসছে দেখতেছি না, লকআপ আমাদের। পরে আর কী করে নিজের সাধ্য মতো চেষ্টা করতাম। তো অনেক পাগলকে ধরে নিয়ে গেছে ওরা, একটা পাগল সে তারও নিয়ে গেছে। পরে হচ্ছে কি হাফেজটা বললো ভাই, পরে আমরা খাওয়া দাওয়া, লাঞ্চের, সকাল নাস্তা, দুপুরের খাবার, রাতের খাবার আসলে আমরা বলতাম ওকে একটা অংশ দেওয়ার জন্য। কারণ পরে বলছি ভাই তুই শুধু কোরআন তেলাওয়াত করবি আর খাওয়া দাওয়া আমরা দেখুন। কারণ আমরা তো মানে এবার তো মসজিদ ওইখানে আজানও দিত না জেলখানায়। আর ওইখানকার সুভাষ ছিল জেল সুপার, সে যখন আসতো মনে হচ্ছে রাজা বাসা আসতে, সে শেখ হাসিনা আস্থাবাদন ছিল, ইন্ডিয়ান লোক ছিল, তো সেখানে আস্থাবাদন ছিল। তো এই পরিস্থিতিতে ক্লাস 4, 5, 6, 7 কোনো দলের লোক ছিল না। ক্লাস 6-এর ছেলে কোনো দল করে? ক্লাস 5-এর দল করে? তার মানে ওরা মানে আবেগ, দেশের জন্য আবেগ, ভালোবাসা, দেশের মায়ের মতো চলে গেছে। এখন এই অভ্যুত্থান, 24 অভ্যুত্থান পুরো দেশে সবার, কোনো নির্দিষ্ট ব্যক্তির না, নির্দিষ্ট সংগঠনের না কিন্তু। তো এখানে অনেক কোরআন হাফেজ যে ছেলেরা আছে সেই কোনো সংগঠন করতো? ক্লাস 6-এ যে ছেলেরা ধরা খাইছে একে কোনো সংগঠন করতো? শুধু আমাদেরকে নির্দেশনা ছিল, আমরা দীর্ঘ 14-15 বছর আন্দোলন করছি ফ্যাসিস্টকে বিদায় করার জন্য। আমরা চেয়েছি এই আন্দোলনটা 1 দফা নিয়ে যাওয়ার জন্য, কারণ আমাদের এক তারিখে বলে দেওয়া হয়েছিল। সে উপলক্ষে আমাদের প্রত্যেকটা ছেলে, প্রত্যেকটা ছোটো ভাই, প্রত্যেক বড় ভাই, প্রত্যেক সিনিয়র জুনিয়র সবাই নেমে গেছে, কিন্তু কখনো কেউ ব্যক্তিগতভাবে কাউকে বলে নাই। যাত্রাবাড়িতে যেদিন হচ্ছে গোলাগুলি, সেদিন আমাকে রিমান্ড শেষ করে যখন নেই, আমার হাত থেকে হ্যান্ডকাপটা খুলতেছে না, একটা খুলছে আটটা খুলে না। ওনার ঘাবড়ে গেছে, আমি তো একটু ভয় পেয়েছি, আল্লাহ ওনার মজা করতেছে ভাত কাটা লাগবে জেলখানায়, আবার ডিবি হাত কাটা আমার বুঝো কিছু। পরে ওরা আমি এমনি ঘাবড়ে গেছি, মাইটটা খাইছি রিমান্ডে, তো বুঝো তো ডিবি রিমান্ড চোখ বেঁধে কী করে। তো ওটা হচ্ছে কি ওদের অস্ত্রাগার, যেখানে অস্ত্র জমা তো ওইখানে গেছে, ওইখানে যারা খুলতেছে তখন একটা টিম আসে খুব টায়ার্ড ক্লান্ত হয়ে, নাক মুখ বসকানো, কারো এখানে রক্ত পড়তেছে। ওরা করছে আর পারুম না মনে হয় আমরা। তখন ডিবি অফিসে আমরা মনে আর পারুম না। তখন একে নাটকের টিম, তার মানে আমাকে দৌড়ে নাটক করছে নাটকের টিম। সেদিন থেকে যখন ডিবি বলছে আমরা আর পারুম না, ডিবি সিনিয়র অফিসার, মেবি অনেক সিনিয়র, আমরা মনে পারুম তাতে জমানো। আর মেবি অস্ত্র জমা রিসিভ করে নিয়ে যাবার দিয়ে যাওয়ার সময় তখন রিসিভ করে লিখে ওনারা ফাইল করে। তখন ওনারা যখন বলছে সিনিয়র অফিসাররা আমরা মনে আর পারুম না, তখন আমার সাহস লাগছে না দেশ এবার পরিবর্তন হবে।